হ্যালো, ওয়েলকাম ব্যাক। তোমরা আছো mosiurfood.com-এ। আজ একটা টান টান সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। এটা আমার নতুন চ্যানেল mosiurfood.com। অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো দয়া করে একটু সাপোর্ট দেখাবেন আপনারা। আর যদি এই food.com-এ সত্য ঘটনা প্রচার করা হয়, যদি আপনাদের কাছে যদি সত্য ঘটনা জানা বা তোমাদের সাথে ঘটা বা আপনাদের ফ্যামিলিদের সাথে ঘটা বা আপনার বন্ধুদের সাথে ঘটা জানা ঘটনা থেকে থাকলে, ভৌতিক ঘটনা, অবশ্যই দ্রুত এই ইমেল অ্যাড্রেসে দ্রুত পাঠাবেন। ইমেল অ্যাড্রেস হলো moisur101ss। এই অ্যাড্রেসে দ্রুত পাঠিয়ে দেবেন। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আর যেই সত্য ঘটনা আজ বলতে চলেছি, এটা আমার নিজের চোখে দেখা, এটা আমার মামার সাথে, ঠিক আছে। আর আমি এর কিছু ফুটেজ ভিডিও লাস্টে দেখিয়ে দেব, যাতে করে তোমাদের সন্দেহ না হয়, ঠিক আছে। এটা একদম পুরো সত্য ঘটনা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। তো তার আগে আমি একটু বলে দিতে চাই, কিছু বর্ণনা দিতে চাই, ঠিক আছে, আমার মামা সম্পর্কে, মানে আমার পাড়ার সম্পর্কে মামা, ঠিক আছে, বুঝতে তো পারছেন। তো ঘটনাটা ঘটে পশ্চিমবঙ্গে, একটা নাম করা একটা বাজার আছে ওখানে, ঠিক আছে। সেই বাজারের নাম বলে দিচ্ছি আমি। বাজারের নামটা হলো চাকলা মন্দির, লোকনাথ, ঠিক আছে। এই অ্যাড্রেসে জিজ্ঞাসা করলেই, ঠিক আছে, যারা এই ঘটনা দেখেছেন বা শুনেছেন, ঠিক আছে, তারা বলে দিতে পারবে যে এই ঘটনাটা আসলেই সত্য, ঠিক আছে। আপনারা খোঁজ নিতে পারেন। আর আমার মামার বর্ণনা দিই একটু। আমার মামা ছিল একটু মোটা, ঠিক আছে, প্রায় 100 কেজির উপর তো হবেই এরকম, ঠিক আছে। তো নাম হলো পাগলা সিরাজ। এই হচ্ছে এর বর্ণনা। এটা বলার কারণ যে এত মোটা, এর বলার কারণ তোমরা লাস্টে বুঝতে পারবে, ঠিক আছে, ভিডিওর লাস্টে, যে কেন বললাম। তো চলো মূল ঘটনায় যাওয়া যাক। সময়টা তখন 2013 থেকে 14 সাল এরকম হবে। আমার বয়স তখন 14 থেকে 15। শোনা যায় হঠাৎ করে আমাদের পাশের গ্রামে ওই মামা পাগলপ্যানা হয়ে গেছে। যেমন একলা কথা বলা, বেশি বেশি খাওয়া, আরও ইত্যাদি ইত্যাদি। এতদিন তো ভালোই ছিল, যদি এমনই হতো বেশ ভালোই হতো, কিন্তু না, হঠাৎ একদিন শোনা যায় মামা উধাও হয়ে গেছে, উনি গায়েব হয়ে গেছে। তো গ্রামের লোকজন, কিছু লোকজন মিলে খুঁজতে বার হয়। খুঁজতে খুঁজতে সারা রাত পার হয়ে যায়, কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যায় না। উনি যেখানে যেখানে যান, যেখানে উঠা বসা করেন, সেখানে কিন্তু তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া যায় নাই। ঠিক সকালের দিকে শোনা যায় যে উনি নাকি কবরের ভিতরে ঘুমিয়েছিল। এটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। সকল মানুষ অবাক হয়ে গেছে যখনই শুনছে। এই খবরটা দ্রুত গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। যে শুনছে সেই অবাক হয়ে যাচ্ছে। এমনই মাঝে মাঝে উনি গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়। কখনো কখনো কিছু মানুষের মুখ থেকে শোনা যেত যারা ওনাকে উদ্ধার করে নিয়ে আসছে বাড়িতে, গ্রামের লোকেরা। তো ওনাদের মুখ থেকে শোনা যেত যে উনি নাকি লাশের সাথে, কবর থেকে লাশ তুলে ওনার সাথে নাকি কথা বলতো। কখনো কখনো লাশের সাথে ঘুমিয়ে থাকতো। একবার আপনারা শুধু ভেবে দেখেন, যদি আপনার গভীর রাতে ছেড়ে দিয়ে আসা হয় গোরস্থানে, তো আপনারা কি করবেন? সেখানে উনি নাকি লাশ তুলে কথা বলতেন বা ওনাদের সাথে ঘুমাতেন।
কবর খুঁড়ে ওখান থেকে লাশ তুলে কথা বলতেন। একবার ভাবেন, যদি আপনাকে কিছুই করতে হবে না, যদি ওখানে ছেড়ে দিয়ে আসা হয় গোরস্থানে, তো আপনারা কি করবেন? আমি তো একেবারেই মারা পড়ে যাব, হার্ট অ্যাটাক চলে আসবে আমার। আপনারা কি করবেন অবশ্যই কমেন্ট করে বলবেন। মাঝে মাঝে এরকম চলতেই লাগলো। তোমরা কি ভাবছেন গল্প এখানেই শেষ? ঘটনা কি এখানেই শেষ? না, এখানেই শেষ নয়। এবারেই তো আসল দিকে নিয়ে যাবে ঘটনা। গায়ের পশম শিউরে ওঠার মতো এমন টানটান একটা ভৌতিক ঘটনা। তো হঠাৎ একদিন আমাদের 2-4টে গ্রাম পার করে রায়কুলা বলে একটা গ্রাম পড়ে। ওই রাস্তায় যেতে দুটো রাস্তা পড়ে, একটা হলো শর্টকাট রাস্তা আর একটা হলো মেন রোড। তো মেন রোডের গায়ে একটা বিল আছে। ওখানে একদিন শোনা যায় যে ওখানে একটা জেসিবি ওখানে নাকি মাটিতে তলিয়ে যাচ্ছে, মাটির তলায় তলিয়ে যাচ্ছে, মানে ঢুকে যাচ্ছে, কাদাতে ঢুকে যাচ্ছে। তো একটুখানি নাকি দেখা যাচ্ছিল, সেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ওটা দেখার জন্য, কেউ ভিডিও করার জন্য আসছে। তো এরকম দর্শক ওখানে সকলেই হাজির হয়েছে। আর ওখান থেকে মানে ওই যে চাকলা মন্দির লোকনাথ, ওখান থেকে কিছু দূর পরেই রায়কুলা বলে একটা গ্রাম পড়ে। ওখানে একটা স্কুল আছে, হাই স্কুল। আর ওখানে একটা মসজিদ আছে, আপনারা খোঁজ নিতে পারেন। ওই মসজিদটা আমরাও দেখেছি, আমার বাপদাদারাও দেখেছে। আর বাপদাদার আমল থেকে শুনে আসছি নাকি ওই মসজিদটা নাকি আল্লাহর তরফ থেকেই নাকি এক রাত্রে হয়েছিল। ওই মসজিদটা নাকি এক রাতেই সৃষ্টি হয় আল্লাহ তাআলার তরফ থেকে। তো যাই হোক, ওই মসজিদের গায়ে তোমার বট গাছ আছে 3-4টা, এরকম বিশাল আকারের বড় বড় 3-4টে বট গাছ আছে। আর একটা মসজিদের রহস্য আছে। ওই মসজিদের মানে একটাই মসজিদ, কিন্তু 7টা গম্বুজ, ঠিক আছে। তো ওখানেই ওর পাশেই গোরস্থানা, আর গোরস্থানার গায়েই কিন্তু মসজিদ, ঠিক আছে। আর ওই গোরস্থানায় কিন্তু 3-4টা বট গাছ আছে, খুব বড় বড় আকারের। আর ওখানে সবচেয়ে বড় যে বট গাছটায়, ওই বট গাছে কেউ উঠটা তো অসম্ভব, মানে 3-4টে লোক মিলে, 5-6টা লোক মিলে তোমার ওটা বেরিয়ে আসবে না, ঠিক আছে। এত মোটা ওই গাছটা আর এত বড়, তো ওটা সম্ভব নয়। তো ওই বট গাছের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে জেসিবি দেখতে যাচ্ছিল কিছু মানুষ। আর হঠাৎ করে একজনের চোখ পড়ে ওই বট গাছের উপর। সে তো দেখেই অবাক, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে নিজের চোখের বিশ্বাস না করতে পেরে পাশের জনকে ডেকে দেখালো। দুজনাই অবাক দৃষ্টিতেই তাকিয়েই থাকলো। তারা যা দেখলো একটা অবিশ্বাস দৃশ্য দেখলো। যে গাছের উপরে মামা আঙুলের মতো চিকুন ও সরু একটা গাছের ডালে বসে আছে। কেমন একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনারা একটা চিৎকার দিয়ে ওঠেন আর ওনারা বলেন, ওই দেখো বট গাছের উপরে। ওনারা সকল মানুষকে দেখালো, সকল মানুষই অবাক হয়ে গেল। সকল মানুষ ওখানে যা উপস্থিত ছিল মানুষ, সকল মানুষ অদৃশ্যভাবে ওই দিকে চেয়ে থাকলো যে এটা কি দেখছি আমার চোখে। কেউ কি একটা মানুষ পারে যে 100 কেজিরও ওপর, মনে আছে আমরা বলেছিলাম যে একটা রহস্য আছে এই মোটা মানুষের নিয়ে, একটা ভাবুন যে একটা 100 কেজির উপরে মানুষ একটা আঙুলের মতো চিকন ডালে কী করে থাকতে পারে। একটা অবিশ্বাস দৃশ্য, সে কি বলবো। আর আমরা যেহেতু মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে কোরআনে তো বর্ণিত আছেই জিনের সম্পর্কে, ঠিক আছে। আর উনি কিন্তু আগে থেকেই জিনের কবলে ছিলেন, ঠিক আছে। তো ওনার বাড়ির লোকেরা বুঝতে পারেননি
তো ওনাকে অনেক চিকিৎসা করানো হলো, অনেক ওষুধ দেখানো হলো, কোনো কিছুতে লাভ হলো না। তো তারপরে খুবই অল্প সময়ের ভিতরে ভিড় জমে গেল। যারা জেসিপি দেখতে যাচ্ছিল তারা সকলেই ওই বট গাছের নিচেই উপস্থিত হলো। সবাই ওই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতে লাগলো। ভিড় তো কমছেই না, ভিড় আরও অনেক অনেক বাড়ছে ওখানে। তো মামাদের বাড়িতে খবর পাঠানো হলো। তো ওনাদের বাড়ি থেকে লোকজন আসলো, অনেক চেষ্টা করা হলো, কিন্তু ওনাকে কেউ নামাতে পারলো না, সকলেই ব্যর্থ হলো। ততক্ষণে কিন্তু ওখানে শত শত লোক হাজির হয়ে গেছে, কেউ আসছে কেউ যাচ্ছে। এমন একটা দৃশ্য কে না দেখতে চাই বলো? তো একটা ভয়ঙ্কর দৃশ্য কে না দেখতে চাই? অবশ্যই লোকজন আসার কথা ওখানে। তো ততক্ষণে ওখানে পুলিশ প্রশাসন ও মিডিয়া চলে আসে। মিডিয়া এসে তো ওখানে ভিডিও শ্যুট করছে ওনাকে নিয়ে। এই যে গাছের ডালে বসে আছেন ওনারা, মিডিয়ারা কিন্তু এইটা নিয়ে একটা ভিডিও করেছিল, খবরের কাগজেও কিন্তু দিয়েছিল। তো পুলিশরা কিন্তু এসে অনেক চেষ্টা করা হলো ওনাকে নামানোর জন্য, কিন্তু পুলিশরাও ব্যর্থ হলো, নামাতে পারলো না। ঠিক আছে, তারপরে ওনার ছেলে আসেন। ওনার ছেলে এসে ওনার ছেলে কাঁপা কাঁপা গলায় বলল, আব্বু নেমে এসো, আমি তোমাকে নিতে এসছি। আব্বু নেমে এসো, আমি তোমাকে নিতে এসছি, দেখো আমি তোমার ছেলে। কিছুক্ষণ ডাকার পরে কোনো উত্তর আসলো না, কিন্তু কিছুক্ষণ পর একটা উত্তর আসলো ওনার বাবা থেকে। বলছেন, বাবা তুমি বাড়িতে ফিরে যাও, আমি কাল সকালে জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরবো। আর বাবা তুমি এখান থেকে সকল মানুষকে চলে যেতে বলো, এই জায়গাটা খালি করে দিতে বলো, আমাকে একলা থাকতে দাও, একলা ছেড়ে দাও। ছেলে উত্তরে বলল, জি আব্বু। উনি সকলকে উদ্দেশ্য করে বলল, সকলেই একটু এই জায়গাটা খালি করে দাও। কিছু মানুষ কথাটা শুনে বুঝতে পারল যে এখানে বিপজ্জনক কিছু হতে পারে, ওনার ক্ষতি হয়ে যেতে পারে, তাই ওনারা চলে যান। কিন্তু সকল তো আর সমান নয়, যারা যাওয়ার তারা তো চলেই যায়, যারা থাকার তারা তো থেকেই যায়। আরও তো মানুষ ওখান থেকে আসছে যাচ্ছে, রাত যত বাড়ছে ততই লোকের ভিড় বাড়ছে। ঠিক তখন গভীর রাত, নিঝুম হয়ে গেছে জায়গা, তখন মাঝরাত। ঠিক তখন ওখানে দুটো পুলিশ ডিউটিতে ছিল, যাতে ওনার কোনো ক্ষতি না হয়, যাতে ওনার উপরে যেন কোনো আক্রমণ না হয়। হঠাৎ সকালে শোনা যায় আমাদের ওই মামা মারা গেছেন। কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা ভৌতিক ঘটনা, সবার মুখে মুখে শুনে, সবার মুখে শুধু ওনার কথা, যে কি করে মারা গেলেন উনি, কি হলো, কিভাবে মারা গেলেন। তো আমাদের গ্রামের লোকজনেরা ওই পুলিশকে ধরলো, ওই পুলিশকে দোষারোপ করলো। আর আমার মামার এমনভাবে মারা হয়েছে যেন কেউ, কোনো পুলিশ ওকে গুলি করেছে, এমন একটা দৃশ্য। ঠিক আছে, যে ওনাকে গুলি করেছে, এমন একটা ক্ষত হয়ে গেছে ওনার শরীরে। তো আমাদের গ্রামের লোকজনেরা পুলিশকে
মারধর করলো। মারধর করতে করতে মসজিদে কিছু লোক বলছে মারো, কিছু লোক বলছে না মেরো না, আটকে রাখো। তো লাস্টে ওনাদের আটকে রাখা হলো। ওনাদেরকে আটকে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। তোমাদের গাড়লোম শিউরে উঠবে শোনার পর, কি অদৃশ্য একটা ঘটনা। পোস্টমর্টম রিপোর্ট স্বাভাবিক, কোনো পুলিশে গুলি করেনি, কোনো কিছুতেই কিছু হয়নি। জানা গেল পোস্টমর্টম রিপোর্টে ওনার শরীরের সাথে একটা গাছের ডালের সাথে হুলের সাথে লেগে এই ক্ষতটা হয়েছে, কোনো গুলি করা হয়নি। যেহেতু পোস্টমর্টম রিপোর্ট চলে আসছে যে এনাকে গুলি করা হয়নি, তাহলে কি করে মারা গেল? ওনাকে কিভাবে মারা গেল, কিসের জন্য মারা গেল, এটাও আজও জানা যায়নি। বা ওনাকে তোমাদের প্রিয় বন্ধুরা ও দর্শকেরা, তোমরা কি মনে করেন যে উনি মারা গেলেন কি করে? অবশ্যই ওই জিনেরা ওনাকে মেরে দিয়েছেন। অত ভিড় দেখে, অত ভিড় ছিল ওই জায়গাটায়, তার জন্য হয়তো ওনাকে মেরে দিয়ে চলে গেছে, ওনাকে নামানো যাচ্ছিল না। আর হ্যাঁ, আমাদের গ্রামের নামটা অবশ্যই আমি গোপন রাখছি, যেহেতু কিন্তু আমি ওখানে একটা বাজারের নাম বলে দিয়েছি, বা যেখানে জায়গাটা ঘটেছে সেখানে আমি জায়গাটার নামও বলে দিয়েছি, কিন্তু আমাদের গ্রামের নাম কিন্তু আমি উল্লেখ করিনি। ঠিক আছে, ওটা গোপনই থাক। শুধু এই দুটো জায়গার নাম দিয়েছি আমি, আর এই দুটো জায়গার তোমরা খোঁজ নিতে পারো, এটা একটা সত্য ঘটনা। আর প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা জানাবেন যে উনি কিভাবে মারা গেলেন। আমার তো মনে হয় যে ওনার ওখানে বেশি ভিড় ছিল বলে হয়তো ওই জন্য মারা গিয়েছেন। ঠিক আছে, মানে জিনিদের অসুবিধা হচ্ছিল হয়তো কোনো একটা কারণে। ঠিক আছে, উনি অনেক দর্শক ছিল, তাই হয়তো এই কারণে উনি ইন্তেকাল করেছেন, বা জিনেরা ক্ষিপ্ত হয়ে ওনাকে মেরে দিয়েছেন। আমার তো এটাই মনে হয় যে জিনিরা ক্ষিপ্ত হয়ে ওনাকে হত্যা করেছেন, রাগান্বিত হয়ে ওনাকে হত্যা করেছেন। তো আপনাদের কি মত অবশ্যই জানাবেন, এটা একটা সত্য ঘটনা। আর সেদিন কিন্তু বৃহস্পতিবারের দিন আর শুক্রবারের রাত ছিল ওটা। ঠিক আছে, তো উনি বলেছিলেন যেহেতু নামাজ পড়ে উনি, জুমার নামাজ পড়ে উনি লেবে আসবেন, বাড়িতে ফিরবেন, তাহলে কিন্তু ওখানে ভিড় করা অবশ্যই দরকার ছিল না, ওখানে অবশ্যই খালি করা দরকার ছিল, কিন্তু মানুষ তো শোনেনি। আর কি বলবো প্রিয় বন্ধুরা, তো উনি যেই গাছে ইন্তেকাল করেছিলেন এই গাছটা হলো এই ফটো। ঠিক আছে, আর এই মসজিদ। তো বন্ধুরা, এই ছিল আমার সত্য ঘটনা। আশা করি আপনাদের পছন্দ হয়েছেন আর আপনাদের ভালোও লেগেছেন। যদি ভালো নাও লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এমন ভৌতিক ঘটনা যদি আপনার সাথে বা আপনার ফ্যামিলিদের সাথে বা আপনার আত্মীয়র সাথে বা আপনার বন্ধু বান্ধবদের সাথে যদি থেকে থাকে ভৌতিক ঘটনা, অবশ্যই 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 দ্রুত পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসে, mosiur101ss এই অ্যাড্রেসে অবশ্যই পাঠিয়ে দেবেন। তো লিখেও পাঠাতে পারেন। আপনি যদি চান যে অডিও ক্লিপ পাঠাবো তাও পাঠাতে পারেন। প্রথমে তোমার রেকর্ড করে নেবে গল্পটা, তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসে এসে আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো বিদায় নিচ্ছি আমি আজ mosiurvood.com। আমি আশায় থাকছি আপনাদের গল্পের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও ভালো দলে থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।